হ্যাঁ, মারুফ সাহেব বলেন। জি স্যার, আমার কথা ছিল, যদি অনেকের দেখা যায় যে গর্ভবতী সময় অবস্থা, অর্থাৎ তার 9 মাস 10 দিন পার হয়ে যাচ্ছে, তারপরেও আপনার বাচ্চার জন্য হওয়ার জন্য যে পেইন, সেই পেইনটা উঠছে না। এক্ষেত্রে অনেক সময় অ্যালোপ্যাথিক ডাক্তাররা তাকে অনেক সময় অনেক ভয় দেখায়, সিজার করতে হবে, বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে দিতে পারে, অথবা এই জাতীয় অনেক ভয় দেখায়। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? অর্থাৎ স্বাভাবিক অবস্থায় টাইম পার হয়ে যাচ্ছে কিন্তু পেইন উঠছে না। বেসিক্যালি এই ক্ষেত্রে আমার পার্সোনাল কোনো মন্তব্য নেই, কারণ আমি এই সমস্ত জায়গায় রিস্ক নিতে চাই না। কেন রিস্ক নিতে চাই না সেটা হচ্ছে যে আমাদের আসলে এই সেনসিটিভ ইস্যুগুলো নিয়ে কাজ করার অভিজ্ঞতা খুবই কম, কারণ আমরা এই গাইনি নিয়ে অত বেশি লেখাপড়া করিনি। আর যদিও এখন বাংলাদেশে বা আমাদের পাশের দেশ যেখানেই বলেন না কেন, তাদের একটা অন্যরকম প্রবণতা রয়েছে আমরা সবাই জানি। তারপরেও যদি এই ধরনের অবস্থা তৈরি হয়, আর মেনলি যে ব্যাপারটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে পেশেন্ট পার্টির উপরে ছেড়ে দিতে হয় যে পেশেন্ট পার্টি কি করতে চাইছে। এক্ষেত্রে সকলের ডেট যে একদমই অ্যাকচুয়াল ডেট হবে, নির্দিষ্ট ডেট হবে, সেইটা ব্যাপার না। তাদের কথার উপরে ভিত্তি করে ডাক্তার একটা ডেট নির্ধারণ করে। তো সেই ডেট নির্ধারণ করার ফলে তারা একটা ডেট দিয়ে থাকে, সেই ডেট অনুযায়ী 1 সপ্তাহ আগে পরে হতে পারে। অনেক সময় দেখা যায় যে এই ধরনের কেসগুলো আমাদের নির্দিষ্ট সময় পার হয়ে যাচ্ছে, 10 দিন পার হয়ে যাচ্ছে, তবু কোনো আহ, সমস্যা বোধ করছে না, রুগী কোনো সমস্যা বোধ করছে না। আবার ওদিকে লিভারের লিভার পেইনের কোনো ব্যবস্থা নেই, হচ্ছে না। এই ধরনের কেসগুলো আসলে বিভিন্ন কারণে হতে পারে। নর্মালি হতে পারে একটা কারণ, সেটা হচ্ছে যে হয়তো তার টাইম এখনো হয়নি। আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল অবস্থা তৈরি হতে পারে যার জন্য লেবার পেন আসছে না। তো আসলে কি অবস্থা সেইটার ব্যাপারটা নিয়ে আহ, আমাদের যে গাইনি বিশেষজ্ঞরা রয়েছে তারা সিদ্ধান্ত নিলে আমার মনে হয় বেটার হবে। কারণ আমরা এই ব্যাপারটা নিয়ে অত বেশি এক্সপার্ট না, বা আমরা রিস্ক নিতে চাইলে, রিস্ক নিলে বদনাম হলে তখন আমাদেরকেই ধরবে কোনো দুর্ঘটনা ঘটলে। যদিও দুর্ঘটনা তার নিয়তির সাথে লেখা, যদি সেটা সে না মানতে রাজি হয় তাহলে আপনাকেই ধরবে। অতএব আমি এই সমস্ত জায়গাগুলোতে আমার যারা আমার সাথে আছে, আমার সহযোদ্ধারা, তাদের প্রত্যেকেরই আমি চাই যে সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে মানুষের সেবা করুক। আমি মানুষের সেবা করতে গিয়ে মাইর খাবো, বদনামের ভাগী হব, এটা আমার মনে হয় অতটা বেশি রিস্ক নেওয়ার দরকার নেই। আচ্ছা, আচ্ছা। আর এক্ষেত্রে যদি কোনো সমস্যা না থাকে, আল্ট্রাসাউন্ড করে দেখা গেল যে কোনো সমস্যা নাই কিন্তু পেইন উঠছে না, এক্ষেত্রে আমরা যেটা শুনতে পাই যে বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে দিতে পারে। আসলে কি এটা হয়? বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে দেওয়া বা মেরে হ্যাঁ, বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে ফেলে, খেয়ে ফেলে। আসলে সেইটা যে পেইন ওঠার পরে হবে বা পেইন না উঠলে হবে এই রকম ব্যাপারটা নিশ্চয়তা দেওয়া যাবে না। কেন দেওয়া দেওয়া যাবে না? সেটা যেটা বললাম আগে, যদি বাচ্চার অবস্থা ক্রিটিক্যাল হয়, যে বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার মতো অবস্থায় নেই, সেই বাচ্চাটা যদি আমরা অপেক্ষা করি তাহলে সে কোনো এক সময় পেটের ভিতরে পায়খানা করে ফেলবে, কারণ তার টাইম ওভার হয়ে গেছে। কিন্তু তার মনে হচ্ছে না যে আমরা বুঝতে পারছি না যে তার টাইমটা ওভার হয়ে গেছে। তো এই সমস্ত ব্যাপারগুলোতে পেশেন্ট পার্টি এবং আমরা গাইনির পরামর্শ ভিত্তি করে এগিয়ে গেলে মনে হয় আমরা বিপদ মুক্ত থাকবো। বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা। জি, জি স্যার। আমরা আর একটা মেসেজটা স্যার, হচ্ছে এর আগে। আমার মেসেজটা জি, হচ্ছে আমরা দায় মুক্ত থাকতে চাই। জি, জি। জি। স্যার, আর একটা জিজ্ঞাসা ছিল। আহ, যে অনেক সময় পিত্ত পাথড়ী অথবা পেটের ভিতরে অনেক সময় পাথর থাকে, যেগুলাতে আমরা যেই ইসে ছিলাম, অর্থাৎ 15তে থাকলে 15ই চলবে, দিনে 2-3 বার। আর যদি আমরা নতুন রোগীর ক্ষেত্রে এটা শুরু করি, তাহলে কি 26 দিয়ে শুরু করবো না 30 দিয়ে শুরু করবো? না, পাথরির ব্যাপারটা সিএম দিয়েই শুরু হবে। সিএম সিএম 15, দিয়ে শুরু হবে। 18 সর্বোচ্চ, এর বেশি লাগে না। আচ্ছা, আচ্ছা। পাথরি নিয়ে আমি সামনের সামনের আর মানে গত ক্লাসে বলেছিলাম কিনা।
মানে গত এই যে সাকসেস কেসের আগের ক্লাসে বলেছিলাম কিনা? পাথর নিয়ে মনে হয় হয়নি স্যার। আচ্ছা ঠিক আছে, যদি না হয়ে থাকে তাহলে আমি আগামী ক্লাসে পাথর নিয়ে কথা বলবো, আজকে পাইলসের ব্যাপারটা নিয়ে কথা বলবো, হ্যাঁ। জি 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 স্যার, জাজাকাল্লাহ ইয়াকাল। হ্যাঁ। আসসালাম। হ্যাঁ। আর কি, আর কেউ কিছু বলবেন? আরো ভাই, হ্যাঁ, সহজদা বলেন। ভাই এখন যে বাচ্চাদের সিজনাল যে সমস্যাটা মানে জ্বর সর্দি কাশি এটার জন্য কিছু যদি বলতেন। আচ্ছা, সিজনাল জ্বরের ব্যাপারটা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে হাইড্রোতে যদি কন্ট্রোলে না আসে সেক্ষেত্রে আমরা কার্বোভেজে যাচ্ছি, এবং কার্বোভেজ সিএম অথবা 15 যে কোনো একটা পোটেন্সিতে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেওয়ার নিয়মটা হচ্ছে আপনি যে শিশিতে ওষুধটা দিলেন ওখান থেকে বাচ্চা যদি হয় সেক্ষেত্রে বাচ্চাকে বলতে হবে, বা বাচ্চার বাবা মাকে, যে আপনি এখান থেকে 10 ফুটা বা 20 ফুটা একটা গ্লাসে নেবেন, ওইটা চামচ দিয়ে নাড়বেন, আর আধা ঘন্টা পর পর বারবার খাওয়াবেন। এখন একটা কাজ হতে পারে, এইটার সতর্কতা স্বরূপ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যখন দেখবেন যে আমরা এই বাচ্চাদের ওষুধ দেওয়ার পরে বেশ কিছু বাচ্চা যারা আমাদের কাছে এই প্রথম আসলো বা অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে আসলো, তাদের জ্বরটা প্রচন্ড রকম বেড়ে যায়। তো যখন প্রচন্ড রকম বেড়ে যাবে তখন এই ওষুধের ডোজটা আরো ফ্রিকোয়েন্টলি দিতে হবে, মানে আরো ঘন ঘন দিতে হবে, এবং এক মাথায় পানি দিতে বলতে হবে। একটা জিনিস রুগীকে স্পষ্ট বলে দিতে হবে যে একটা যে জ্বরের রুগীর, তার মাথা যদি পানি দিয়ে ঠান্ডা রাখা যায় তাহলে আর যাই হোক কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না। তো এই জায়গাগুলোতে যদি আমরা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারি তাহলে আমার মনে হয় যে খুব দ্রুত আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পারবো। এখন প্রশ্ন হতে পারে যে আমাদের কাছে রুগী আসলো, তার অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে জ্বর যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, কিন্তু আমি ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পরে কেন তার জ্বরটা বেড়ে যাবে? জ্বরটা বেড়ে যাবে এই কারণে যে তার যখন আমি ওষুধটা দেব, তার জ্বরের যে আহ, বাঁধ বাঁধ তৈরি হয়েছিল অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার ফলে, সেই বাঁধটা ভেঙে যাবে, এবং বাঁধটা ভেঙে যাওয়ার পরে জ্বরটা একেবারে সেই বাঁধ ভাঙা পানির জোয়ারের পানির মতো একদম ছড়িয়ে পড়বে। তো এ- তারপর থেকে আবার আমরা ওষুধ যখন ফ্রিকোয়েন্ট ডোজে মানে ঘন ঘন দিতে থাকবো, তখন আবার আস্তে আস্তে সেটা শুকিয়ে একটা জায়গায় চলে যাবে। তো সেই জন্য আমাদের এইটা নিয়ে পেশেন্ট পার্টিকে যদি আগে থেকে বলে দেওয়া হয় তাহলে সে তেমন কোনো ভয় পাবে না, বা তেমন ভয় তার লাগবে না। এই জন্য আমরা এটাকে আগে থেকেই বলে দেবো এবং ওষুধটা ঘন ঘন দিতে থাকবো। ভাই 1 মাস বা 2 মাসে বাচ্চা যদি হয় সেক্ষেত্রে কি পানির মধ্যে দিয়ে দেবো এভাবে? আর সেক্ষেত্রে পানির ভিতরে দিয়ে একটা ড্রপার দিয়ে দেবেন, ওখান থেকে 1 ফোঁটা 1 ফোঁটা করে বারবার খাওয়াবে। আর পাতলা পায়খানা হলে তো ভাই সেম নিয়ম। হ্যাঁ, সেম। বাচ্চাদের পাতলা পায়খানা পাতলা জি। আমাশা হলে জি, তো সেম সেম। নিয়ম। সেম নিয়ম। আর এক্ষেত্রে কি হাইড্রোসিয়াম তারপরে 15-26 এভাবে যাবো না CM03 বা 2? হ্যাঁ, 15-26 হয়ে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, কথা বলতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর কেউ কথা বলবে? আসসালামু আলাইকুম জাহিদ ভাই। আসলাম, হ্যাঁ, সিরাজুল ভাই। জি। আমি একটা কেস সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, জি। এই যে ইম্পর্টেন্সির বিষয়টা। আমার একটা পেশেন্ট আছে, তো ওই পেশেন্টটার পাইলস আছে, স্টুল কনস্টিপেশন আছে। আপনি হেডফোনের ওই আসসালামু আলাইকুম স্যার। জায়গাটা একটু কাছে নিয়ে বলেন, সিরাজ ভাই। জি ভাই, কথা বলতে জি চাচ্ছিলাম। জি জি। আপ- কেফায়েতুল্লাহ। হ্যাঁ, কেফায়েতুল্লাহ একটুখানি পরে বলেন, সিরাজ ভাই আগে বলে নি। জি স্যার। জি জাহিদ ভাই। জি, বলেন।
তো ওর পাইলস আছে, পায়খানা কষা হয় মেনলি এটা। আর এই আপনার যেটা কথাগুলো পেশেন্ট, বোঝা যাচ্ছে না, একটু জোরে বলেন, অথবা মোবাইলটা মেন কাছে নিয়ে প্রবলেম, বলেন। জি, এখন এবার শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ। মেন প্রবলেম হচ্ছে ওর ইম্পর্টেন্সি, সেক্সুয়াল পাওয়ার ভেরি ভেরি পোর। জি, তো আমি এটাকে চিকিৎসা শুরু করেছি হাইড্রোফোবিনাম সিএম দিয়ে। জি, সো সিএম দিয়ে আমি লাস্ট 42 দিয়েছি, জি। কাজ হয় নাই। তারপর 200 দিয়েছি, কাজ হয় নাই। পরে সরিনাম সিএম দিয়ে, কার্বোভেজ সিএম দিয়ে লাস্ট উইকে শেষ করেছি। হুম। এখন কি করতে পারবো এই রোগীর কারো ব্যাপারে? হয়ে এই পর্যন্ত কিন্তু 28 30-এ চলে যান, 28-এ চলে যান। কারণ এই ধরনের হাইড্রো- পেশেন্ট গুলো প্রচুর পরিমাণে ইউনানি আয়ুর্বেদিক অ্যালোপ্যাথি ড্রাগ, ওয়ান টাইম ড্রাগ খেয়ে নিয়ে আসে। তো এইটার আগে কুফলটা নষ্ট করতে হবে। এই কুফলটা নষ্ট না করলে আপনি কোনোভাবেই তাকে কোনো মেডিসিন দিয়ে দাঁড় করাতে পারবেন না। আর হচ্ছে এই ব্যাপারটা সবসময় খেয়াল রাখতে হবে। সাথে সাথে তার কোনো ক্ষয়ের সমস্যা আছে কিনা, বা তার মানে বলতে চাইছি আমি স্পষ্ট করে বলি যে টিউবারকুলার বা সিফিলিটিক কোনো প্রবলেম আছে কিনা সেইটা একটু খতিয়ে দেখতে হবে। যেহেতু আপনার পিআরএস হয়ে গেছে, পিটিএস হয়ে গেছে, তারপরে আরো একটা বিষয় যেটা আপনাদের মাথায় আছে কিনা, আফটার করোনা ভ্যাকসিনেশন ইম্পর্টেন্সি কিন্তু প্রচুর দেখা দিচ্ছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু করোনার টিকার যে সাইড ইফেক্ট দূর করার জন্য আমরা যে মেডিসিন ব্যবহার করি, পিভিএস বা থুজা, সেই থুজা ব্যবহার করতেই হবে। এবং থুজা ব্যবহার করার পরে আস্তে আস্তে কিন্তু এগুলো ঠিক হয়ে যাচ্ছে। এখন সেই ব্যাপারটা আপনি খোঁজ নিয়ে নেবেন যে তার প্রথম থেকেই সমস্যা নাকি আফটার করোনা ভ্যাকসিনেশনের সমস্যা। তো সেই খোঁজ খবর নিলে আপনি এটার স্পষ্ট একটা তথ্য পেয়ে যাবেন, এবং সেই মতো এগোবেন, আস্তে আস্তে ঠিক হবে। তবে দ্রুত ঠিক হওয়ার কোনো উপায় কিন্তু আমাদের একেবারেই জানা নেই। কারণ এগুলো একটা লং প্রসেস। সেই লং প্রসেস পর্যন্ত রুগী যদি আপনার কাছে ধৈর্য ধরে থাকে, তাহলে মোটামুটি সে একটা সুন্দর হেলদি লাইফ লিড করতে পারবে। যেহেতু এরা প্রচুর পরিমাণে অ্যালোপ্যাথি বা ইউনানি বা আয়ুর্বেদিক বা যে যেখানে বলে কবিরাজি, গাছরা ইত্যাদি অনেক ধরনের স্টেরয়েড জাতীয় মেডিসিন কিন্তু নিয়ে আসে, ওয়ান টাইম মেডিসিন নিয়ে আসে। তো তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট করাটা খুবই কষ্টসাধ্য এবং কষ্টকর। তাহলে আমি কার্বোভেজ 26 28 দিয়ে দেখবো? জি, জি, জি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। হ্যাঁ, কেফায়েতুল্লাহ, জি স্যার, বলেন। একটা হার্নিয়ার রোগীর ব্যাপারে বলতে জি, জি, চাচ্ছিলাম। জি, বলেন। রোগীটা হলো হাইড্রোসিয়াম দিছিলাম, তার গ্যাস অনেক বাড়ছিল। বাড়ার পরে সে আমাকে না জানায়া সে অন্য গ্যাসের বড়ি বা অন্য ব্যথার বড়ি খেয়ে ফেলছে, খেয়ে মোটামুটি সুস্থ হয়েছে। পরবর্তীতে আবার আমার কাছে আসে। পরবর্তীতে আমি হাইড্রো 15 দিই, এরপরে 21, এরপরে 26 পর্যন্ত যায়। 26-এ যাওয়ার পরে প্রচুর পরিমাণে বাড়ে, একেবারে পেট ফুলে যায়, নাভির উপরে তার হার্নিয়াটা বের হয়েছে আর কি, একেবারে বড় টিউমারের মতো। পরবর্তীতে আমি 200-তে ব্যাক করি। 200-তে ব্যাক করার পরে 200-তে সে একদম দুইবার 2টা ডোজ দেওয়ার পরে সাথে সাথে আবার পেট একদম সমান হয়ে যায়, একদম সমান হয়ে যায়। পরবর্তীতে 200-এ আমি প্রায় 1 মাস 200 চালাইছি, কিন্তু গ্যাসের যে সমস্যাটা ছিল এটা পরিপূর্ণভাবে কমে গেছে। কিন্তু তার হার্নিয়াটা যে ওইটা কমতেছে না, বরং হালকা হালকা করে বাড়তেছে। এই অবস্থায় গতকালকে আমি রুগীকে দেখছি, দেখার পরে 500 দিছি। এখন আমি ওই যে হার্নিয়াটা ওইটা কমতেছে না, এটার জন্য কি করতে পারি স্যার? হ্যাঁ, এখন হার্নিয়া, এই ধরনের হার্নিয়া কমাতে গেলে আপনাকে অবশ্যই 30-র উপরে ব্যবহার করতে হবে। হ্যাঁ, 30-র উপরে 30, ব্যবহার হ্যাঁ। করলে আপনি আশা করি রেজাল্ট পাবেন। সেক্ষেত্রে 32 হতে পারে, 34 হতে পারে, 36 হতে পারে। হ্যাঁ, যে কোনো জি পোটেন্সি জি হতে জি পারে, জি স্যার। 30-র উপরে ব্যবহার করতে হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। জি। জি। 30 মানে হচ্ছে কিন্তু 0-30। সালাম। হ্যাঁ, জি, শুধু 30 না। 030, জি। 0-30, জি। জি জি। সালাম আলাইকুম। আসসালাম। আমিনা খাতুন, আমিনা আক্তার, জি। হ্যাঁ,
হ্যাঁ জাহিদ ভাই, ওগুলো যাদের মনে করেন যে হলো প্রেগনেন্সি অবস্থায় কোনো সমস্যা যদি হয়, জ্বর হয় বা অন্য কোনো যদি প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমরা প্রথমে তো হাইড্রোসিএম দিব। তারপরে কোন পদ্ধতিতে যাব, 200-তে নাকি 0/15-এ? যদি সিএম রেজাল্ট না করে, যদি অ্যাগ্রাভেশন না হয়, তাহলে অবশ্যই আমরা 15-তে যাব। ওই 200-এ? 15, 15। 15-তে? তো হ্যাঁ, যদি আরেকটা বৃদ্ধি প্রশ্ন হয়। হচ্ছে, আমি কি pregnancy অবস্থায় 200 ব্যবহার করতে পারবো না করতে পারবো না? বুঝিনি, ফের বলেন। বলতেছি, বাচ্চা পেটে থাকা অবস্থায় 200 শক্তি আমরা কি ব্যবহার করতে পারবো না করতে পারবো না? হ্যাঁ, 200 শক্তি ব্যবহার করতে পারবেন, 03 পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 01-এর ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। জাহিদ ভাই একটু বলবো। জি। ভাই এখন কি কোনো নতুন কোন নিয়ম আসছে নাকি শ্যামল স্যারের, যে আপনার হাইড্রোসিয়াম, তারপরে হচ্ছে 200, তারপরে 01, 03, তারপরে আবার হাইড্রো এই সোডিয়াম সিএম, তারপরে 200, 01, 03, এইভাবে সিরিয়াল? এ ধরনের কোনো নতুন নিয়ম আসতে হবে নাকি ভাই? এখন এটা আমি শুনেছি যে এসেছে, কিন্তু ওইটার ব্যাপারে আমি সম্পূর্ণ জানি না। জি ভাই, ওকে। জি। হ্যাঁ, আমিনা আপা, আপনার আর কিছু বলার আছে? হ্যাঁ, এটার ব্যাপারে হচ্ছে আমি জানি যে ওই ভাইটা যে প্রশ্ন করলো, যে সিম এর পরে 200, তারপর 0/2, 0/3, 0/2, 0/1, মানে প্রত্যেক জনের ক্ষেত্রে এরকম করতেছে। কিন্তু আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি একজনকে প্রেগনেন্ট অবস্থায় 200 দেওয়াতে তার হলো হয়ে গেছে, অ্যাবর্শন হয়ে গেছে। পরে স্যার এটা জানাইছিলাম আমি। পরে বললো যে না, পরে স্যার এটা আবার চেঞ্জ করে দিছে, যে প্রেগনেন্ট অবস্থায় 200 দিতে না করলো আবার। আচ্ছা, ঠিক আছে। ওটা আপনার এমনিতেই হবার ছিল, যে জন্য হয়ে গেছে। কিন্তু এই ধরনের রুগী তো প্রচুর ডিল করা হয়, প্রেগনেন্সি রুগী। ইনশাল্লাহ এই ধরনের কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। তো ভবিষ্যতে হবে কিনা, যখন হবে তখন ভাবা যাবে। তবে আশা করি আপনার তার টু তার হান্ড্রেড জন্য। তার মানে হলো আমি 200 শক্তি দিতে পারবো আর কি প্রেগনেন্সি হ্যাঁ, অবস্থায়? 200 আপনার এই মিসক্যারেজের জন্য দায়ী নয়। এইটা আপনি আপনার মানসিকভাবে স্যাটিসফাইড হন যে 200 আপনার মিসক্যারেজের জন্য দায়ী নয়। হ্যাঁ, যদি সিএম না দিয়ে শুধু 200 দিয়ে শুরু করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার দায়বদ্ধতা থাকতে পারে। ও আচ্ছা। একটা একটা বিষয় আচ্ছা। স্পষ্ট জানতে হবে। আমরা যেহেতু লক্ষণ ভিত্তিক কাজ করি না, আমরা কাজ করি হচ্ছে হুম। ব্যারিয়ার বা হচ্ছে মায়াজমেটিক ভিত্তিক, আপনার সাইকেল ভিত্তিক। এই জন্য আমাদের হুম। কিন্তু এই যে মায়াজমের চরিত্রের উপরে নির্ভর করে আমরা ওষুধগুলো সিলেক্ট করি। এই মায়াজমের চরিত্রের উপরে ওষুধ সিলেক্ট করলে কিন্তু লোয়ার পোটেন্সি দিলে বিপদ হবে। আপনি যদি হায়ার পোটেন্সি দেন তাহলে আপনার কোনো বিপদ হবে না। হ্যাঁ, অ্যাগ্রাভেশন হতে পারে। ও, অ্যাগ্রাভেশন হতে পারে, হুম। সেক্ষেত্রে আপনি 200-এ আসলেন, কোনো অসুবিধা নেই। আপনার 200 আসলে অ্যাগ্রাভেটটা কন্ট্রোলে চলে আসবে। এখন দেখা যাচ্ছে যে আপনার রুগীর অবস্থা এমন, আপনি সিএম দিতে ভয় পাচ্ছেন। তো আপনি সর্বনিম্ন 10 এ নামতে পারেন, 10 এর নিচে আপনি নামতে পারবেন না, যেহেতু আপনি লক্ষণ হুম। ভিত্তিক কাজ করেন নাই। আর লক্ষণ হুম। ভিত্তিক কাজ করলে লোয়ার পোটেন্সি ভালো কাজ করে, আর মায়াজমেটিক কাজ করলে হায়ার পোটেন্সি ভালো কাজ করে। যদি আপনি উল্টো করেন তাহলে উল্টোটা হয়। মানে মায়াজমেটিক মেডিসিন নির্বাচন করে লোয়ার পোটেন্সি ব্যবহার করলে অ্যাগ্রাভেশন হয়, আর লক্ষণ ভিত্তিক মেডিসিন নির্বাচন করে হায়ার পোটেন্সি ব্যবহার করলে অ্যাগ্রাভেশন হয়। বোঝাতে আচ্ছা, পেরেছি? যাই হোক, হ্যাঁ আরেকটা প্রশ্ন করি। মানে আপনি কিছু মনে করবেন না আর কি, আমি জানার জন্যই বলতেছি। স্যার তো এখন দেখা যাইতেছে 6টা সাইকেল যে হলো যেটা আমি বললাম, সিএম 200, 0/6, 0/3, 0/, প্রত্যেকটা 6টা সাইকেলই এভাবে দিতে বলতেছে। তো আপনি যে এখন যে ওই যে যে লক্ষণ দেখা বা যে কোনো রোগের উপরে যে আপনি দিতে বলতেছেন, এটা কি আপনার প্র্যাকটিক্যাল লাইফের অভিজ্ঞতা, না এগুলো স্যারের কাছ থেকে আগে শেখা? স্যার তো এটা নতুন নতুন আপডেট হ্যাঁ, করতেছে। স্যার স্যার নতুন নতুন আপডেট করতেছে, আমি কিন্তু স্যারের আপডেট গুলো এখন পর্যন্ত আমলে নেইনি। কারণ হচ্ছে আমার চেম্বার কিন্তু কোনো ঝামেলা নেই, আমি চেম্বারে ঝামেলাহীন ভাবে রুগীদের সেবা দিয়ে যাচ্ছি, এবং আরোগ্যের হার আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। এবং আপনারা গতদিন শুনেছেন আমার হাতে কিছু একদমই নতুন
তরুণ ডাক্তার যারা তেমন কিছুই বুঝতো না, তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রেজাল্ট দেখিয়েছে, আপনাদের সামনে শেয়ার করেছে। এরকম আরো অনেক শেয়ার করা যেত, যেটা আসলে সময় স্বল্পতা এবং সবার সুযোগ দেওয়ার জন্য সম্ভব না, হয়। সেটাই আমি হ্যাঁ, বলতেছি যে তো আপনি এটা প্র্যাকটিক্যাল লাইফে এটা যে সম্পূর্ণ যেগুলো আমার বলতেছেন আপনার প্র্যাকটিক্যাল লাইফের একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। এটা সম্পূর্ণ আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং আপনাদের মাঝ থেকে তুলে আনা অভিজ্ঞতা। এটা একটা গবেষণা ও বলতে আচ্ছা পারেন। আমরা সবাই মিলে একটা গবেষণার টিম হিসাবে কাজ করছি, কার কি আচ্ছা। সমস্যা, হ্যাঁ, এটা ফোনে তো ভালো বিভিন্ন হয়েছে। সময় বিভিন্ন কথা হয়। তো সেই হিসাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, আমরা চাই আমাদের চেম্বারটা সুন্দরভাবে চালাতে। ইনশাল্লাহ। জি। কিন্তু মনে করেন এটা স্যার ভালো উদ্যোগ, জাহাদ ভাই, কিন্তু মনে করেন যে স্যার তো এখন দেখা যাইতেছে আপনার মতো অনেকেই অ্যাভয়েড করে চলতেছে, ওনার উনি সাথে তো কথাই বলা যায় না, প্রশ্ন করলে তো অন্যরকম করে। আমি তো এই যে 2 বছর থাকি, তারপরে এখন প্রায় 2 বছর ধরে নাই ওইখানে। স্যার দেখা যায় প্রতিনিয়ত আপডেট করতেছে, এবং কি কেউ প্রশ্ন করলে স্যার যেটা বোঝে সেটাই, মানে উনি না, আর বাঙালিদের উনি দেখতে পারে না, মানে অন্যভাবে কথা বলে উনি। পরে দূর, পরে বলছে আমি এটাই করব না, এই আপা পদ্ধতিটাই আপা করবো না, এইগুলো এইগুলো এখানে করবোই না। না বলি, এখানে না বলি, সম্পূর্ণ রেকর্ড হচ্ছে, তো এগুলো আবার অনলাইনে যাবে, এগুলো না বলি। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা, সরি স্যার, জি। আচ্ছা। জি। আচ্ছা, ঠিক আছে। জি, যাচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। আসলাম, জি বলেন। স্যার আমি আপনাকে মানে বিকালে একটা মেসেজ দিছিলাম। স্যার ওই যে মেরুদণ্ডে যে সমস্ত মানুষের সমস্যা, তো একটা পেশেন্টের বয়স খুব বেশি না, অল্প বয়স, ধরেন 20-25 বছর বয়স, মেয়ে পেশেন্ট। তো এর ঠিক পিঠের মাঝখানে দাঁড়া বরাবর ডাক্তারের রিপোর্ট নাকি বলছে যে মাংসের চাপের কারণে হাড়ের মাঝখানে ব্যথা হচ্ছে, বা হাড়ের মজ্জার মাঝখানে ব্যথা হচ্ছে স্যার। তো এই বিষয়ে স্যার কি আমাদের কোনো ট্রিটমেন্টের কোনো আলাদা কিছু আছে কিনা যদি জানার জন্য বুঝলাম স্যার। আপনি শুরু করেন, আপনার প্রসিডিওর অনুযায়ী, পরেরটা পরে দেখা যাবে। স্যার আমি শুরু করেছি কিন্তু স্যার কোনো রেজাল্ট পাচ্ছি না স্যার। আচ্ছা, কি কি করেছেন বলে ফেলেন। স্যার আমি হাইড্রো করেছি, হাইড্রো 32 পর্যন্ত গেছি, 200-তে আসছি। সরিনাম করেছি, সরিনাম করে সিবিসিএম এ গেছি, CB 28, 32, 200 করেছি, থুজা করেছি, TUB করেছি, বাট স্যার রেজাল্ট পাচ্ছি না স্যার। আচ্ছা, কিভাবে দিয়েছেন? হাইড্রোর কথাই বলেন স্যার প্রথমে। প্রথমে হাইড্রো কিভাবে দিয়েছেন? প্রথমে স্যার যেহেতু নতুন পেশেন্ট, অন্যান্য সমস্যা ছিল, তো ও, প্রথমে সিএম করেছি। হাইড্রো সিএম এর পরে দেখলাম রেজাল্ট নাই। তারপরে টোয়েন্টি পিএমটা অ্যাপ্লাই সিক্স কিভাবে গেছি তো করেছেন, আর প্রয়োগ কিভাবে করেছেন সেইটা জানতে চেয়েছেন। স্যার জি জি, যাচ্ছে। স্যার স্যার শোনা যায় নাই স্যার। হ্যাঁ, উনি বোধহয় বের হয়ে গেছেন। আচ্ছা, পরে আর কেউ? জাহিদ ভাই। স্যার শুনতে যাচ্ছে, পাচ্ছেন? যাচ্ছে হ্যাঁ, বলেন। হ্যাঁ। তো সিএম করলাম, সিএম সরি 26 করলাম, 26 রেজাল্ট নাই। আরে সিএমটা 32-তে কিভাবে গেলাম স্যার। দিয়েছিলেন আপনি, কতবার খেতে দিয়েছিলেন সেইটা জিজ্ঞেস করছি আমি। সিএম স্যার প্রতি প্রতি ঘন্টায় একবার করে দিয়েছিলাম স্যার পরে। আচ্ছা। আচ্ছা, তারপর 26। তারপরে হচ্ছে কি 26 স্যার প্রতি ঘন্টায় দেই নাই, ওটা দিনে 4 বার দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে তারপরে কার্বোভেজ। 32 ওটাও দিনে 3 থেকে 4 বার দিছিলাম। কার্বোভেজ। কার্ভেজ স্যার প্রথমে 15 মিনিট পর 3 বার, তারপরে হচ্ছে দিয়ে 4 বার। হুম। আপনি এক কাজ করেন এখন, 26 প্রতি হুম, আধা ঘন্টা পর পর একবার করে চালান। তারপরে জি স্যার। আপনি 2 দিন পরে আপনি আমাকে ফোনে জানাবেন কি অবস্থা। হ্যাঁ। আচ্ছা স্যার, তাহলে স্যার যত এই জাতীয় পেশেন্ট, মানে আরেকটা পেশেন্ট বয়স্ক, 40 আপ বা 50-র কাছাকাছি, ওনারও মেরুদণ্ডে ওই বসে সামনের দিকে ঝুঁকলে বা দেখেন, নামাজ পড়তে গেলে এই জাতীয় মেরুদণ্ড এই টান লাগে। জাতীয় পেশেন্ট না, এই শুধু এই গোষ্ঠের চাপে ব্যথা এই জাতীয় পেশেন্ট না। আমি কিন্তু হুম হুম, ইতিপূর্বে বলেছি, আপনাদের মনে থাকার কথা, উচিত সেটা, জি স্যার। যে জি। আহ, যত বেশি ইমার্জেন্সি অবস্থায় থাকবে তত হুম। ফ্রিকোয়েন্ট ডোজ হবে। ও আচ্ছা স্যার, আচ্ছা, জি স্যার, জি স্যার। এই একটা কথা মেনে জি চলেন না সব জায়গায়। আপনি বলছেন যে ইমার্জেন্সি কিনা, হ্যাঁ ইমার্জেন্সি, জি, তাহলে ফ্রিকোয়েন্ট ডোজ হ্যাঁ। দেন। ইমার্জেন্সি না, তাহলে আপনি এবার দিনে 3 বার 4 বার 2 বার 1 বার ইচ্ছা মতো
এবার হচ্ছে আপনি পেশেন্টের উপরে ছেড়ে দেন যে আপনি যখন অসুবিধা মনে করবেন তখন খাবেন। জি স্যার। তাহলে স্যার ঔষধ আমরা চেঞ্জ না করে স্যার তাহলে কি সিবিতেই থাকি স্যার? সিবিতে সিবিতে কততে আছেন আপনি? এই মুহূর্তে স্যার সিবি 200-এ আছি। পেশেন্টটা একটু ঝামেলা পায়খানা টায়খানা কষা হয়ে গেছিল, 200-এ চলে আসছিলাম আমরা স্যার। আচ্ছা, সিবি 10 চলে যান। না ও স্যার একটু আগে স্যার চেঞ্জ করে সিবি সিএম এ গিয়েছিলাম। তাহলে কি স্যার সিবি 10 আবার চলে আসবো স্যার? তাহলে তাহলে সিবি সেমেই থাকেন। আচ্ছা ঠিক আছে জি, জি, ইনশাল্লাহ স্যার। জি আসসালাম। আসলাম। এসএম সাহেব। ধন্যবাদ স্যার। জি। ভাই এটাতে CB10M ভালো কাজ করে ভাই ব্যথার ক্ষেত্রে। আমি যে এর আগে আপনাকে ব্যথার কথা বলছিলাম, CB10M বেশি রেজাল্ট আছে। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আর এসআই সাহেব আপনি কোন বলেন। ডোজটা আসসালামু বললেন আলাইকুম। ভাই? আসলাম। আপনি বলেন। স্যার কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি বলেন। খবর হলো স্যার একটা ওই সেক্সুয়াল প্রবলেম আমাদের খুব স্লো হচ্ছে না স্যার। আচ্ছা, সেক্সুয়াল ব্যাপারটা নিয়ে একটু আগেই কথা বলেছি। আশা ওই করি। তো ঢুকতে পারিনি স্যার, লাস্টে একটু শুনেছিলি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এই যে আগামীকাল এই ওর ভিডিওটা দেখে নেবেন, হ্যাঁ। জি, পরে কে কথা বলবেন? একই টপিকসের উপরে বারবার কথা বলা ঠিক না। ঠিক আছে। জি, হ্যাঁ, বলেন, কে বলবেন বলেন। হ্যাঁ, Oppo A31 বলেন, কথা বলেন। কথা বলো। আসসালামু ভাই আলাইকুম। আপনি কোন ডোজটা বললেন? বুঝলাম। হ্যাঁ, সুভাষ দা, কি বলছেন? আপনি আপনি কি ডোজটার কথা বললেন ব্যথার ক্ষেত্রে? কোনটা দিতে বললেন এটা বুঝি নাই। ও ব্যথার ক্ষেত্রে উনি সিএমএ গেছেন একটু আগে, তো সিএমএই থাক। আমি টেনিমের কথা বলেছিলাম, তো দেখা যাক কি অবস্থা দাঁড়ায়, না হলে পরে দেখা যাবে। মানে ফোন করলে তখন ওকে। জানতে হবে কি অবস্থা, হ্যাঁ। আচ্ছা, তো কিন্তু ওর পাশে। আর 2 মিনিট পরে আমাদের লাইনটা কিন্তু কেটে যাবে। আবার আমরা পুনরায় জয়েন করব। নুরাইজ জাইন করবে। যে 2 মিনিট পরে বলে লাইন কেটে যাবে। এরপরে আর বেশি সময় দেয়। আর কেউ কিছু বলবেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। আসলাম। স্যার আমার একটা রুগীর বয়স স্যার 60, একটা মহিলা রুগী, উনি 60 বছর বয়স, অনেক কার্সিনোমা ধরা পড়ছে ডান স্তনের উপর, ক্যান্সার ডান পাশের স্তনের উপর স্যার। ওনাকে হাইড্রো 48 খাইতেছি স্যার। এগুলো এর মাঝে সুজা স্যার, টিউবারকুলার এবং স্যার সিবি দিয়ে এগুলো খাইছি স্যার। খাওয়ানোর পরে আবার হাইড্রো দিয়ে এসে স্যার 48 চলতেছে স্যার। আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে স্যার, আগে নরম ছিল। হাইড্রো সিএমএ ভালো কাজ, অত্যাধিক ভালো কাজ ছিল। পরে এগুলো ঘুরে মুড়ে নিয়ে এসে স্যার আবার হাইড্রোতে 40-এ আসছে স্যার। এখন স্যার ওই স্টোনের উপরে স্যার অনেকখানি স্যার শিলে স্যার অত্যাধিক শিল, তো শক্ত, এরকম শক্ত হতে যাচ্ছে স্যার। স্যার এখন আচ্ছা, ব্যথা করে স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে সামনের দিকে এগিয়ে যান। 40-এ আরো বাড়াবো স্যার, 40, 42, 48 এরকম। যেহেতু শক্ত হয়ে যাচ্ছে, তাহলে আপনার মনে হয় ওষুধ পরিবর্তন করা উচিত। করে তো করবো স্যার না? জি। আলামিন, আলামিন বলেন। আমরা পুনরায় জয়েন্ট হই। এটা এখনই কেটে যাবে। কেটে গেলে যাওয়ার সাথে সাথে ঢুকবেন যত দ্রুত সম্ভব। আমরা কিন্তু দেরি করব না।